যে কেউ তাকে দিয়ে ভাড়া করতে পারে। মনে কর কেউ খারাপ কোনো কাজ করাতে চায়, নিজে করতে পারছে না, ওকে ভাড়া করে নিয়ে গেল। খারাপ কাজটা কিরকম? মানুষ খুন। টাকা দিলে সে মানুষ খুন করবে? হ্যাঁ করবে। মানুষ খুন করতে সে কত টাকা নেয়? আমি জানি না, আমি জিজ্ঞেস করিনি। তোমার এত প্রিয় বন্ধু রাতে তোমার সঙ্গে থাকতে আসে, আর তুমি কিছুই জিজ্ঞেস করনি? ভাইয়া হাসলো। মজার কোনো কথা শুনে মানুষ যেভাবে হাসে ঠিক সেরকম হাসি। আমি বললাম, ভাইয়া, আমি যদি তোমার ওই বন্ধুকে বলি, এই নিন টাকা, আমি অমুক লোকটাকে খুন করতে চাই, সে করবে? করার তো কথা। এরকম বন্ধু তোমার কজন আছে? ভাইয়া আবারও হাসলো, যেন আমি আবারও মজার কোনো কথা বলেছি। ওদের সঙ্গে থেকে তোমার ওদের মতো হতে ইচ্ছে করে না? না, ওরা আমার মতো হয় না। আমিও ওদের মতো হই না। যা ঘুমোতে যা। কেউ কি আসবে তোমার কাছে? ভাইয়া চুপ করে রইল। আমি বললাম, তুমি কিন্তু এখনো ওই ছেলেটার নাম বলনি ভাইয়া। ভাইয়া আবারও বলল, যা ঘুমোতে যা। আমি ঘুমোতে গেলাম এবং আশ্চর্যের কথা, খুবই সুন্দর একটা স্বপ্ন দেখলাম। কাউসার স্যার মোটর সাইকেল চালাচ্ছেন। আমি মোটর সাইকেলের পেছনে বসে আছি। হাওয়ায় আমার মাথার চুল উঠছে, শাড়ির আঁচল উঠছে। মোটর সাইকেল প্রায় উড়ে যাচ্ছে। আমার মোটেই ভয় লাগছে না। তার উপর কপট ভয়ের অভিনয় করে বলছি, এই, তুমি কি একটু আস্তে চালাতে পারো না? স্যার বললেন, না পারি না। আমি বললাম, ছিটকে পড়ে যাবো তো। স্যার বললেন, পড়বে না। আমার কোমর জড়িয়ে শক্ত করে ধরে বসে থাকো। আমি কিন্তু স্পিড আরো বাড়াচ্ছি। রেডি, গেট সেট, গো। এমন স্পিড দেব যে মোটর সাইকেল নিয়ে আকাশে উড়ে যাব। স্যারের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে মোটর সাইকেল সত্যি সত্যি আকাশে উঠতে ওরা শুরু করে দিল। উপর থেকে নিচের ঢাকা শহর দেখা যাচ্ছে। আমার সামান্য ভয় ভয় লাগছে, তবে ভয়ের চেয়ে আনন্দ বেশি হচ্ছে। ভয়ঙ্কর কোনো ভয়ের স্বপ্নে মানুষের ঘুম ভাঙে, আবার অস্বাভাবিক আনন্দের স্বপ্নে মানুষের ঘুম ভাঙে। রাত 1:30 বাজে। বেশিরভাগ মানুষের জন্যই এটা গভীর রাত। আমার জন্য রজনীর শুরু। ডিজাইনের মূল কাজগুলো আমি এই সময় করি। আগামীকাল ডুপ্লেক্স বিল্ডিং এর ফটোগ্রাফ দিয়ে করা একটা কোলাজ জমা দিতে হবে। বিল্ডিং এর ফটোগ্রাফ সাজানো হয়েছে। এদের মাঝখানে ফাঁক ভরার জন্য রং দিতে হবে। রং তৈরির কাজটা রাত যত গভীর হয় তত ভালো হয়। দিন হলো কাজের সময়, প্রয়োজনের কাজ, যেমন ব্যবসা বাণিজ্য, অফিস আদালত। রাত হলো অপ্রয়োজনের কাজের সময়, কবিতা লেখা, ছবি আঁকা, ঔপন্যাসিক চোখ বন্ধ করে তার চরিত্রদের নিয়ে খেলা করেন। সাধু সন্তরা বসবেন ধ্যানে। জীবনানন্দ দাশ নিশ্চয় চৈত্র মাসের দুপুরে গরমে ঘামতে ঘামতে লিখেছেন সাধারণ লেখাগুলি, কিন্তু তার সাহিত্যকর্ম তিনি গরমে ঘামতে ঘামতে লেখেননি। এখানে বনের কাছে ক্যাম্প আমি ফেলিয়াছি, সারা রাত দক্ষিণা বাতাসে, আকাশের চাঁদের আলোয় এক ঘাই হরিণীর ডাক শুনি, কাহাকে সে ডাকে। আমার ধারণা এই লাইনগুলো তিনি লিখেছেন মধ্যরাত পার করে। তখন চারিদিকে শুনশান নীরবতা। বরিশালে তার বাড়ির পাশের বাঁশঝাড়ের বাঁশপাতা বাতাসে কাঁপছে, এবং তিনি কল্পনায় বনের ভিতরে ঘাই হরিণীর ডাক শুনতে পাচ্ছেন। আচ্ছা, ঘাই হরিণী ব্যাপারটা কি? চিত্রা হরিণ, সাম্বা হরিণ আছে, ঘাই হরিণ কোত্থেকে এসেছে? ঘাই কি নাম, নাকি বিশেষণ? কাউসার স্যার ক্লাসের ব্ল্যাকবোর্ডে বড় বড় করে তার টেলিফোন নাম্বার লিখে বলেছিলেন, ডিজাইন সংক্রান্ত কোনো জটিলতায় তোমরা যদি পড়ো, এই নাম্বারে যে কোনো সময় আমাকে টেলিফোন করতে পারো। রাত 2টা, 3টা, 4টা, কোনো সমস্যাই না। আমি এখন পর্যন্ত ডিজাইন সংক্রান্ত জটিলতাতেই পড়েছি। মাথার ভেতর থেকে ঘাই শব্দ দূর না করা পর্যন্ত কোনো কাজে মন দিতে পারছি না। কাজেই স্যারকে টেলিফোন করার অধিকার আমার আছে। আমি ছোট্ট নিঃশ্বাস ফেললাম। অধিকার কাজে লাগানো ঠিক হবে না। সব অধিকার কাজে লাগাতে নেই। তার চেয়ে মন অন্যদিকে নেবার ব্যবস্থা করা যাক। আমি হাতে রিমোট কন্ট্রোল নিয়ে সিডি প্লেয়ার চালু করলাম। ঝড় বৃষ্টির একটা সিডি চালু হয়ে গেল। এই সিডিটা জন্মদিনে ফরিদ আমাকে দিয়েছে। গান বাজনা কিছুই নেই, শুধুই সাউন্ড ইফেক্ট। বাতাসের শব্দ, বৃষ্টির শব্দ, মাঝে মাঝে বজ্রপাতেরও শব্দ। স্টুডিওতেও তৈরি শব্দ না, মন্টানার এক বনের ভেতর রেকর্ড করা শব্দ।
সিডির গায়ে সেরকমই লেখা। শুনতে ভালো লাগে। টেলিফোন বাজছে, আমি ঘড়ির দিকে তাকালাম। 1টা 40। এত রাতে টেলিফোন করার মতো আমার কেউ নেই। প্র্যাঙ্ক কল হবার সম্ভাবনা। রিসিভার তুলতেই মার আবদারি গলা শুনে গেল মৃ। মৃ, আজ আমি তোর সঙ্গে ঘুমাবো। আমি বললাম, আচ্ছা। টেলিফোনের রিং পেতে কি ভেবেছিলি? কিছু ভাবিনি মা। পাশের কামরা থেকে আমি টেলিফোন করছি, এটা নিশ্চয়ই ভাবিসনি? না, তা ভাবিনি। আমার ঘরে ঘুমোলে চলে এসো, তবে আমাকে বিরক্ত করতে পারবে না। তুমি ঘুমাবে তোমার মতো, আমি বাতি জ্বালিয়ে কাজ করব। মৃ, তোর ঘর থেকে ঝড়ের শব্দ আসছে কেন? ঝড়ের সিডি বাজছে, এই জন্য ঝড়ের শব্দ আসছে। ঝড়ের সিডি আবার কি? এসে শুনে যাও, এক্সপ্লেন করতে পারবো না। তুই এত বিরক্ত হচ্ছিস কেন? সবাই দেখি আবার কথা শুনলে বিরক্ত হয়। আমার বাবা মার ফ্যামিলির সবাই হয়, তোর বাবা হয়, তুই হোস, ব্যাপার কি? টেলিফোনে এত কথা শুনতে ভালো লাগছে না মা, তুমি আসতে চাইলে চলে এসো। আমার তো টেলিফোনে কথাবার্তা চালাতে খুবই ভালো লাগছে। খুব যারা ঘনিষ্ঠ তাদের মাঝে মাঝে উচিত টেলিফোনে কথা বলা। টেলিফোনে গলার শব্দ বদলে যায় তো, পরিচিত জনকে তখন মনে হয় অপরিচিত। খুব পরিচিত জনের সঙ্গে কথা বলা যায়, মোটামুটি পরিচিত জনদের সঙ্গে তার চেয়ে বেশি কথা বলা যায়। হ্যালো, তুই কি টেলিফোন রেখে দিয়েছিস? না। মা গলার আওয়াজ নামিয়ে ফিসফিস পর্যায়ে নিয়ে বললেন, তোকে টেলিফোন করার সময় মজার একটা কাণ্ড হয়েছে। তোর বাবা হঠাৎ করে ঘরে ঢুকেছে, কিছুক্ষণ ভুরু টুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে থেকে চলে গেছে। এতে মজার কি হলো? ও মা, মজার না? তোর বাবা ভাবছে গভীর রাতে হাসি মুখে কার সঙ্গে যেন কথা বলছি। রহস্যটা কি? তোর বাবার মনে কিন্তু একটা কিন্তু তৈরি হয়েছে। বাবার মনে এত সহজে কিন্তু তৈরি হয় না। বাবা এত রাত পর্যন্ত জেগে আছে কেন? কয়েক রাত ধরেই তো এই অবস্থা। ঘুমোচ্ছে না, জেগে আছে। একটু পর পর বিছানা ছেড়ে উঠে পানি খায়, কিছুক্ষণ বই পড়ার চেষ্টা করে, কিছুক্ষণ লেখার টেবিলে বসে হিসাব নিকাশ করে, বাকি সময়টা বারান্দায় হাঁটাহাঁটি করে। কি ব্যাপার, তুমি কিছু জিজ্ঞেস করনি? না। আমি কোনো প্রশ্ন করলেই তো তোর বাবা রেগে যায়। কি দরকার তাকে রাগিয়ে? মৃ, তোর সিডি বন্ধ হয়ে গেছে, আবার দে। টেলিফোনে শুনছি তো, আওয়াজটা রিয়েল মনে হচ্ছে। মনে হচ্ছে সত্যি সত্যি ঝড় হচ্ছে। একটু আগে যে মট করে শব্দ হলো, সেটা কি গাছ ভাঙার শব্দ? টেলিফোনে না শুনে সিডি প্লেয়ারের সামনে বসে যখন শুনবে তখন আরো রিয়েল মনে হবে। এটা নিয়ে তোর সঙ্গে বাজি ধরতে পারি। মা শোনো, টেলিফোনে কানের কাছে ধরে কান ব্যথা হয়ে গেছে। তুমি আসতে চাইলে আসো, একটাই শর্ত, আমাকে বিরক্ত করতে পারবে না। আমি টেলিফোন নামিয়ে রেখে হতাশ গলায় বললাম, আজ রাতের কাজের এখানেই ইতি। মা আমার ঘরে এসে সুবোধ বালিকার মতো ঘুমিয়ে পড়বে, তা কখনোই হবে না। তার প্রধান চেষ্টাই থাকবে আমার সঙ্গে গল্প করা। সেই সব গল্পেরও কোনো আগামাথা নেই। এক জায়গা থেকে আরেক জায়গায় গল্পগুলো লাফিয়ে লাফিয়ে যাবে। ইদানিং গল্পের নতুন এক প্রশাখা যুক্ত হয়েছে। প্যাকেজ নাটক বানায় এমন একজন মাকে বলেছে তার নাটকে বড় খালার ভূমিকায় অভিনয় করতে। বড়লোক নাটকের ভদ্রলোক নাটকের স্ক্রিপ্টও মাকে দিয়েছেন। মার সব গল্প এখন খালার চরিত্রে গিয়ে পড়েছে। কিছু কিছু মানুষ মনে হয় মনের বয়স বাড়ে না। কিশোরী অবস্থায় মার যেমন ছিল, এখনো সেই বয়সী আছে। শরীর বুড়িয়ে যাচ্ছে, চামড়ায় ভাঁজ পড়েছে, চোখের নিচ ঝুলে পড়েছে, মাথার চুল পাকতে শুরু করেছে। মা নানান ধরনের ক্রিম ঘষাঘষি করেন, ভিটামিন ই ক্রিম, জয়পুরের মাটি দিয়ে মাঠ ট্রিটমেন্ট, চন্দন বাটার প্রলেপ। জিনিসগুলো যে একেবারেই কাজ করছে না তা না। মাঝে মাঝে মার বয়স খুবই কম মনে হয়। কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী কিংবা ইউনিভার্সিটিতে সদ্য ভর্তি হয়েছে এরকম মনে হয়। তবে ব্যাপারটা খুবই অল্প সময়ের জন্য ঘটে। আমার ধারণা এটা প্রকৃতির একটা খেলা। প্রকৃতি মাঝে মাঝে বয়স্ক মানুষের চেহারা থেকে বয়সের সব চিহ্ন সরিয়ে কিছুক্ষণের জন্য তাড়না দিয়ে এক ধরনের বিভ্রম তৈরি করে। বিভ্রম তৈরির খেলা প্রকৃতির খুবই প্রিয় খেলা। মার এর মধ্যে চলে আসার কথা, তিনি আসছেন না। হয়তো মত বদলেছেন। টেলিফোন রিসিভার হাতে নিয়ে ঘুমিয়ে পড়েছেন। আমি হাতের রং মুছে বারান্দায় এসে দাঁড়ালাম। বারান্দার শেষ মাথায় বেতের চেয়ারে পা তুলে বাবা বসে আছেন। তাকে আসবাবপত্রের মতো মনে হচ্ছে। কাউসার স্যার ক্লাসে বলেছেন চোখ খোলা রাখবে, যা দেখবে চোখ খোলা রেখে দেখবে, তাহলে বুঝবে
ফার্নিচারকে মাঝে মাঝে জীবন্ত মনে হবে, আবার কিছু কিছু মানুষকে ফার্নিচার মনে হবে। স্যারের অনেক কথাই ঠিক না, তবে একটা কথা 100 ভাগ ঠিক। এই কথাটা, মানুষ নিজেকে কন্ডিশন দিতে পছন্দ করে। বারান্দায় শেষ মাথায় 3টা বেতের চেয়ার আছে, বাবা বসে আছেন মাঝেরটায়। এই চেয়ার ছাড়া তাকে কখনো অন্য চেয়ারে আমি বসতে দেখিনি। আমি এগিয়ে গেলাম, বাবা আমাকে দেখে নড়েচড়ে বসলেন। তিনি মনে হলো আমাকে আসতে দেখে খুশি হয়েছেন। অনিদ্রা রোগী যখন রাত জাগে তখন যে কোনো জাগ্রত মানুষকে দেখলে তারা খুশি হয়। আমি হালকা গলায় বললাম, বাবা তোমার খবর কি? কোনো খবর নেই। ঘুম আসছে না? না। কেন ঘুম আসছে না? জানি না কেন আসছে না। ঘুমের ওষুধ খেয়েছো? 5 মিলিগ্রাম ডরমিকাম খেয়েছি। কিছুক্ষণের জন্য ঝিমঝিম ভাব এসেছিল, কেটে গেছে। কোনো বিশেষ কিছু নিয়ে তুমি কি টেনশন করছো? না। ব্যবসা ভালো চলছে? ভালো চলছে না, তবে টেনশন করার মতো কিছু না। বসবো তোমার পাশে? বস। তাহলে একটা কাজ করো বাবা, তুমি মাঝখানের চেয়ারটা ছেড়ে অন্য যে কোনো চেয়ারে বসো। মাঝখানের চেয়ারটা আমাকে ছেড়ে দাও। বাবা কোনো প্রশ্ন করলেন না, মাঝের চেয়ারটা ছেড়ে দিলেন। আমি বসতে বসতে বললাম, আজহার চাচার আনা কাফনের কাপড়টা কি তোমার মধ্যে কোনো সমস্যা তৈরি করেছে? না, আমার নিজের কিন্তু ধারণা করেছে। তোমার ঘুম না হওয়ার রোগ শুরু হয়েছে এরপর থেকেই। এক কাজ করো, কোনো ভিখিরিকে কাপড়টা দিয়ে দাও। কাফনের কাপড় এটা বলে দিতে হবে না, বলো পায়জামা পাঞ্জাবি বানানোর কাপড়। আজহার চাচার আনা এই বিশেষ বস্তুটা তুমি কেন সিরিয়াসলি নিচ্ছ? বাবা বিরক্ত গলায় বলল, আজহার একটা গাধা, আমি কোন দুঃখে তার কথা সিরিয়াসলি নিব? গাধাটা গতকাল দুপুরে আমার অফিসে এসেছিল। কি বলতে এসেছিল জানিস? সে বনানী গোরস্থানে তার এবং তার স্ত্রীর কবরের জন্য জায়গা কিনেছে। 2 লাখ টাকা লেগেছে। মহানন্দে এই খবর দিতে এসেছে, যেন রাজ্য জয় করেছে। আমি বললাম, তার কাছে এই খবরটা গুরুত্বপূর্ণ বলেই তিনি এসেছেন। সবাই পৃথিবীটাকে দেখবে তার নিজের মতো করে। সে দেখা ভুলও হতে পারে, আবার শুদ্ধও হতে পারে। তোমার বন্ধুর দৃষ্টিভঙ্গির জন্য তোমার রাগ করা সাজে না। উনি গোরস্থানে জায়গা কিনেছেন, তাহলে তুমি রাগ করবে কেন? আমি রাখবো, কারণ গাধাটা আমার জন্য জায়গা কিনতে চায়। বাবা থমথমে হয়ে গেলেন। আমার কাছে এসেছিল এই জন্যেই। জায়গা নাকি খুব টানাটানি, এখন না কিনলে পরে আর পাওয়া যাবে না। আজিমপুর গোরস্থানের যে অবস্থা হয়েছে, এখন আর জায়গা বিক্রি হচ্ছে না। ব্যাকডোর দিয়ে জায়গা কেনাও বন্ধ। কিনলে এখনই কিনতে হবে। তুমি কি বললে? আমি বলেছি, কবরের জন্য জায়গা কেনা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। আমার কবর কোথায় হবে সেটাও ঠিক করা হয়নি। দেশের বাড়িতে হতে পারে। আমি খুব কঠিন গলায় আজহারকে বলেছি, আমি আমার কবরের জায়গা নিয়ে নিজেই ভাবতে পারবো। সে যেন আমার কবরের জায়গা নিয়ে ভুলেও মাথা না ঘামায়। উনি মাথা ঘামালে ঘামাক, তুমি মাথা ঘামিও না। তুমি তোমার মতো থাকো। তাই তো আছি। না তা নেই, তুমি খুবই আপসেট হয়ে পড়েছো। এখন দয়া করে ডাউনসেট হও। ডাউনসেটটা কি? ডাউনসেট হলো আপসেটের উল্টোটা। বারান্দায় বসে না থেকে চোখে মুখে পানি দিয়ে শুয়ে পড়ো। আমি বাবার ডান হাতটা ধরে নিজের কোলে রাখলাম। মনে হলো তিনি একটু লজ্জা পেয়ে গেলেন। আমার কাছ থেকে এই ধরনের ব্যবহার পেয়ে তিনি অভ্যস্ত না। আমি আবার বললাম, বাবা যাও, ঘুমোতে যাও। বাবা ক্লান্ত গলায় বললেন, বসি আরো কিছুক্ষণ। ঘুমের প্রথম স্পেলটা কেটে গেলে সমস্যা আছে। এখন বিছানায় গেলে কাজের কাজ কিছুই হবে না। তুই শুয়ে পড়। আমার ঘুমোতে দেরি আছে। প্রজেক্ট শেষ করতে হবে। কাজ জমা দেবার শেষ দিন। রাত 3টায় ঘুমোতে গিয়ে সকাল 9টায় ক্লাস ধরতে অসুবিধা হয় না? না, হয় না। অভ্যাস হয়ে গেছে। কফি খাবে বাবা? মধ্যরাতে কফির অন্য এক মজা আছে। এমনিতেই ঘুম হচ্ছে না, এর উপর কফি? বিষে বিষক্ষয়। হয়তো দেখবে কফি খেয়ে তোমার ঘুম পেয়ে যাবে। আমাদের নতুন একজন টিচার এসেছেন, নাম কাউসার। উনি সারাদিনে একটা সিগারেট খান। কখন খান জানো? ঠিক ঘুমোতে যাবার আগে। সিগারেট হচ্ছে তার ঘুমের ট্যাবলেট। সিগারেট অর্ধেক শেষ হওয়ার আগেই ঘুমে তার চোখ জড়িয়ে যায়। এমনও হয়েছে, জ্বলন্ত সিগারেট তার মুখে, তিনি ঘুমিয়ে পড়েছেন। সিগারেটের ছেঁকা খেয়ে তার ঘুম ভেঙেছে।
তোদের টিচাররা কি ক্লাসে এসে এইসব গল্প করে? হ্যাঁ করে। আমাদের ক্লাসগুলো অন্যরকম, ক্রিয়েটিভিটি ক্লাস। এখানে কোনো নিয়ম নেই, নিয়ম না থাকাই আমাদের নিয়ম। ভালো, যা কফি নিয়ে আয়। আমি উঠে দাঁড়ালাম। রান্নাঘরে যাবার আগে একতলার ভাইয়ার ঘরে উকি দিলাম। ভাইয়া গভীর ঘুমে, তার ঘরের দরজা খোলা। সে কখনো দরজা বন্ধ করে ঘুমোবে না। দরজা জানালা বন্ধ করলেই তার কাছে নাকি মনে হয় ঘরের আহ ঘরের বন্ধ দরজা জানালা আর খোলা যাবে না, কোনো কারণে আটকে যাবে। এই মনে করে তার দম বন্ধ হয়ে আসে এবং একসময় নিঃশ্বাসের কষ্ট শুরু হয়। ভাইয়া জেগে থাকলে ভালো হতো, তাকে তার বন্ধুর কথা জিজ্ঞেস করতাম। নতুন কোন একটা অ্যাসাইনমেন্ট সে হাতে নিয়েছে কিনা, কত টাকার জন্য সে অ্যাসাইনমেন্ট নিয়েছে। ছেলেটার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারলে মন্দ হতো না। আমি আহ আমি মনে মনে ঠিক করে ফেললাম, আবার কোনদিন রাতে সে যদি ছাদে ঘুমোতে আসে, তাহলে তাকে কয়েক লাইন কবিতা শুনিয়ে বলবো। এর মানে কি বলুন তো? পুলিশ আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে, এটা মাথা থেকে ঝেড়ে ফেলে ঠান্ডা মাথায় চিন্তা করে বলুন তো দেখি, এই দুইটা লাইনের কি অর্থ? অলস মাছির শব্দে ভরে থাকে সকালের বিষণ্ণ সময়, পৃথিবীরে মায়াবী নদীর পাড়ে দেশ বলে মনে হয়। মগ ভর্তি কফি নিয়ে নিজের ঘরে ঢুকে দেখি বিছানায় এলোমেলো হয়ে মা ঘুমোচ্ছেন। তাকে দেখে মনে হচ্ছে চিন্তা ভাবনাহীন কিশোরী এক মেয়ে বড় বোনের সঙ্গে ঘুমোতে এসেছে। তার আশা ছিল সে বোনের সঙ্গে স্কুলের কিছু মজার মজার গল্প বলবে, আশা পূর্ণ হয়নি। বোন কাজ করছে, ছোট কিশোরী বিছানায় শুয়ে পড়েছে এবং অপেক্ষা করছে কখন বড় বোনের কাজ শেষ হবে, কখন বড় বোন বাতি নিভিয়ে বিছানায় আসবে। অপেক্ষা করতে করতে বেচারি ঘুমিয়ে পড়েছে। কোলাজের কাজ শেষ হলো রাত 3:30টায়। চোখে মুখে পানি দিয়ে বাতি নিভিয়ে আমি মার পাশে জায়গা করে শুয়ে পড়লাম। মা সহজ গলায় বললেন, ঝড়ের ক্যাসেটটা দিয়ে দে। ঝড় বৃষ্টির শব্দ শুনতে মজাই লাগছে, শুনতে শুনতে ঘুমাই। আমি বললাম, তুমি এতক্ষণ জেগেছিলে? ছিলাম। এতক্ষণ কি ঘুমের অভিনয় করছিলে? করছিলাম। অভিনয়টা ভালো হয়েছে না? বড় খালার পাঠটা করলে মনে হয় আমি ভালোই করতে পারবো। কি বলিস? নাটকের অভিনয়ের কথা বাদ দাও, নাটক ছাড়া এই ধরনের অভিনয় কি তুমি প্রায় করো? করি। তোর বাবা কিচ্ছু বুঝতে পারে না। আশ্চর্য তো! আশ্চর্য হবার কি আছে? মেয়ে হয়ে জন্মাবে আর অভিনয় করবে না, এটা হতেই পারে না। আমি কোনো অভিনয় করি না মা। তুই তাহলে মহাবিপদে পড়বি। বিপদে পড়লে পড়বো। আচ্ছা মা, দেখি তোমার কেমন বুদ্ধি। আমি কবিতার 2টা লাইন বলবো, তুমি বলবে এর অর্থ কি। মা বিরক্ত গলায় বললেন, ঘুমাতো, বুড়ো বয়সে বাংলার পরীক্ষা দিতে পারবো না। আহা, চেষ্টা করে দেখোই না। কবিতার লাইন 2টা হলো, অলস মাছির শব্দে ভরে থাকে সকালের বিষণ্ণ সময়, পৃথিবীর মায়াবী নদীর পাড়ের দেশ বলে মনে হয়। মা হাই তুলতে তুলতে বললেন, জীবনানন্দ দাশের কবিতা না, অবসরের গান। এই কবিতার সবচেয়ে সুন্দর লাইনটা কি জানিস? সবচেয়ে সুন্দর লাইন, এখানে পালঙ্কে শুয়ে কাটিবে অনেক দিন জেগে থেকে ঘুমাবার স্বাদ ভালোবেসে। মা চোখ বন্ধ করে পাশ ফিরলেন। আমি অবাক হয়ে মার দিকে তাকিয়ে থাকলাম। মা ঘুমোচ্ছে। হ্যাঁ, ঘুমোচ্ছি। তুমি আমাকে খুবই অবাক করেছো। মাঝে মাঝে অবাক হওয়া খারাপ না। তুমি চোখ বন্ধ করে আছো কেন? এসো গল্প করি। রাত তো বেশি বাকি নেই। এসো গল্প করে রাতটা পার করে দিই। কি নিয়ে গল্প করবি? তোমার যা ইচ্ছা। বড় খালার যে রোলটা করতে যাচ্ছ, সেই নিয়ে কথা বলতে পারি। রোলটা কেমন? একমাত্র ডায়লগ, একটা মাত্র ডায়লগ। আমি বসে আছি, উলের মোজা বানাচ্ছি, তখন নায়িকা এসে বলবে, খালা কার জন্য মোজা বানাচ্ছ? আমি তার উত্তরে বলবো, জানি না। তখন নায়িকা বলবে, তুমি মোজা বানাচ্ছ অথচ বলছো কার জন্য মোজা বানাচ্ছ এটা জানো না? এটা কেমন কথা? তার উত্তরে
আমি রহস্যময় হাসি হাসবো। রহস্যময় হাসি প্র্যাকটিস করছো?